চিরসুখী হও। দলিতবালা, তোমার হস্তে যে ওষুধ পাঠিয়েছি, তোমার ছোট মা তা কি ভক্ষণ করেছে দুবালা? না বড় মা, আমার ছোট মা কোনো অসুখ বিসুখ হয়নি, তাই ওষুধ ভক্ষণ করতে পারবে না। বেশ, এ কথা বলেছে? হ্যাঁ, কথা বলেছি। তুমি আমার হস্তে ওষুধ দাও আর তোমার ছোট মাকে আমার নিকট পাঠিয়ে দাও দুবালা। বেশ। আশীর্বাদ করি দুবালা চিরসুখী হও। বলি দিদি, আমায় কি জন্য ডেকেছেন দিদি? আর কি জন্য ডাকবো খুলো না? আমি দুবালার হস্তে যে ওষুধ পাঠিয়েছি, তুমি খাওনি কেন বোন? বলি দিদি, আমার তো কোনো অসুখ হয়নি দিদি। দিদি, আহা আমার লক্ষ্মী বোন, তুই তো সম্পূর্ণ নিষ্কর্মে শুনেছি। প্রভু গৌর শহরে যাওয়ার সময় তোর যে দেখাশোনার সকল দায় দায়িত্ব আমাকে দিয়েছে খুলো না। তাই আমি দেখছি তুই সারা শরীর অসুখে বিজনেস করছে, আর তুই বলছিস কি তোর অসুখ হয়নি? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি তো বলছি দিদি আমার কোনো অসুখ হয়নি, তাই আমি ওষুধ খাইনি দিদি। খুলো না, আমি তোর বড় দিদি, আমি যা বলছি তাই এই মুহূর্তে তুমি ওষুধ খেয়ে নাও খুলো না। না না দিদি, আমি তো বলছি দিদি আমার কোনো অসুখ হয়নি, তাই আমি ওষুধ খাবো না দিদি। চুপ কর মাগি, তোর মুখে আমি না কথা শুনতে চাই না। বল তুই ওষুধ খাবি কিনা তাই বল। না না দিদি, আমি ওষুধ খাবো না দিদি। বলি খুলো না, এখনো ভালোভাবে বলছি তুই ওষুধ খেয়ে নে। আর আমার কথায় যদি অবাধ্য হোস, তোকে বাধ্য করাতে তোর যদি জীবনে চলে যায়, আমি একটুও দ্বিধাবোধ করবো না খুলো না। বলি দিদি, আমিও তো বলেছি দিদি আমার কোনো অসুখ হয়নি, তাই আমি তোমাকে ওষুধ খাবো না দিদি। আহা সোনার সাল পিছলা ঘুঘু, মাগি তোকে কিভাবে ওষুধ খাওয়ানো হয় তার রহনাল ভালো করে জানা আছে রে মাগি। কোথায় তোমার এই মুহূর্তে একটা ঝাঁটা নিয়ে এসো। বলি দিদি, আমি তো বলছি দিদি আমার কোনো অসুখ হয়নি, তাই আমি খাবো না দিদি। খাবে না? আর অল্প সময়ের মধ্যে দলিতবালা, তুমি ঝাঁটাটা আমার হাসতে দাও। আর ঝাঁটাতে কি কাজ করব আমি তোমাকে সবকিছু করে বুঝাই বলবো দুবালা। তুমি এখান থেকে এখন যেতে পারো। বলি খুলে না, তুই ওষুধ খাবি না তাই বলছিস না? বলি দিদি, মাগি, তুই ওষুধ খাবি না নয়, এই অল্প কিছু সময়ের মধ্যে বলবি হে দিদি, দিদি আমি ওষুধ খাবো রে মাগি, দেখাচ্ছি মালা। দেখ না মাগি তো। বললে মাগি, বলি দিদি, কি আমি তোমাকে বলছি? দিদি, কি আমি ওষুধ খাবো না?
যতটুকু দেখেছে তাই আমার রহনা এতগুলাকে দেখে এখন বাধ্য করছে। হায় ভগবান, ওহে দয়াময়, আমি কি করতে কি করলাম? খুলনা রূপ কৈবল নষ্ট হওয়ার জন্য ওষুধ খাওয়ালাম, আর ওষুধ খাওয়ানোর পরে এক গুণ রূপ ছিল চতুর্গুণ বৃদ্ধি পেয়েছে। ভগবান বলি কোথায় দুবেলা? যাচ্ছি বড় মা। বলি বড় মা, আবার আমাকে কিছু দেখেছো বড় মা? বলি দুবেলা, আর তোমায় কি জন্য ডাকবো দুবেলা? তোমার কথা মতো আমার শরীর কাছ থেকে ঔষধ এনে খুলনাকে খাওয়ানোর পরে এক গুণ রূপ ছিল তার চতুর্গুণ বৃদ্ধি পেয়েছে দুবেলা। তুমি এখন আমায় একটা কিছু বুদ্ধি দাও দুবেলা। না না বড় মা, আরে আর বুদ্ধি আমি দিতে পারবো না। বলি দুবেলা, এই দুঃখের সময় তুমিও যদি আমার পাশে থেকে সরে দাঁড়াও, তাহলে তাহলে আমার পাশে কে থাকবে দুবেলা? বলি বড় মা, দুর্গের সময় তো আমি শুনতে চেয়েছিলাম যে আমি হচ্ছে বাড়িতে আসি, আমি সকল কাজ করি, তুমি থানা কি করবে? তুমি আমাকে কিছু বলেছিলে? বলি দুবেলা, একটা মাও তার মেয়েকে রেখে কথা বলে দুবেলা, আর তুমি আমার বাড়ি দাসী নয়, তুমি আমার মেয়ের মতো দুবেলা। তোমাকে যে বুদ্ধি দিতে হবে দুবেলা। বেশ, তাহলে তোমাকে আরেকটি কাজ করতে হবে বড় মা। আমায় কি কাজ করতে হবে দুবেলা? আমার ছোট মাকে ওই কুমড়ার ঘাট হইতে এক লোক জল আনতে পাঠিয়ে তোমাকে গিয়ে বসে একা বিনা পত্র লিখতে হইবে। কি বলে মিথ্যা পত্র লিখবে দুবেলা? এই বলে লিখবে যে আমার পিতা দর্শন হইতে ছাগল চড়ানোর পত্র পাঠিয়েছে। তোমার উত্তম বুদ্ধি দুবেলা। বেশ, তুমি এই মুহূর্তে অন্তঃপুরে যাও আর তোমার ছোট মাকে আমার নিকট পাঠিয়ে দাও দুবেলা। বেশ, তোমার জন্য প্রণাম দিদি। আশীর্বাদ করি ভগ্নী চির সুখী হও। বলি দিদি, কি আমার কেন ডেকেছেন দিদি? বলি খুলো না, তোমায় আমি কি জন্য ডেকেছি? তুমি এই মুহূর্তে ভ্রমণের ঘাট হইতে চান ধ্যান করে এক করে জল নিয়ে এসো দুবেলা। খুলো না। বেশ দিদি, আমি তাই করছি দিদি। কোথায় দুবেলা? যাচ্ছি বড় মা। বলি বড় মা, আবার আমাকে কিছু দেখেছো? বলি দুবেলা, আমি তোমার পরামর্শই খুলনাকে ভ্রমণের ঘাটে পাঠিয়েছি, আর এই ভাগে একখানা পত্র লিখেছি। তুমি তুমি এই মুহূর্তে খুলনার হস্তে ভ্রমণের ঘাটে পত্রটা দিয়েছো দুবেলা। বেশ, আমি এদিকে যাচ্ছি। ও
সময় ওই অষ্ট আবরণ খুলে রেখে ছিন্ন বস্ত্র পরিধান করবে, বনে যাবে। আর তুমি এই মুহূর্তে অন্তঃপুরে যাও, আমি তোমার ছাগলের ব্যবস্থা করছি। হায় দুবলা, যাচ্ছো বাবা। বলি বলো না, আবার আমাকে কিচ্ছা দেখেছো বলো না। আর কি জন্য ডাকবো দুবলা? হলো না বনে ছাগল নিয়ে যাওয়ার জন্য উন্মাদ হয়েছে। তুমি এই মুহূর্তে 100টা ছাগল ক্রয় করে নিয়ে এসো। বেশ, আমি এদিকে যাচ্ছি। আজ দুবেলা কি করলেন? তার বড় মার আজ্ঞা পেয়ে সে শ্রীকালা বাজারে ছাগল ক্রয় করার জন্য যাচ্ছে। ওই ছাগল কিনিতে, ছাগলে কিনিতে চলিল দুবলা, তাকে আরা দেবা হোনারা। ছাগল কিনিতে চলিল
কি আছে কি হয়েছে ভেলকি আর কেমন ভেলকি দেখে দিবি আর দেখে আমার কাছে দিয়ে বাকি ফেলতে দেখতে আসবে খুশি নিবি সুপ্রামুখী খুশি 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 ভাবিয়া দেখো কথা মিটানো আরে ভাবিয়া দেখো কথা মিটানো ভাবিয়া দেখো কথা মিটানো আরে এসে কথা বলি কাম ধারা কাছে কাছে তোমার নিজের মতন কাম হচ্ছে ভালো নিজের কাম ভাদ্র মাসে পাকে তার মুদের দেশে পাওয়া যায় ভাবিয়া দেখো কথা মিটানো আরে আরে তুমি ছেড়ে বেঁচে চুরি যুবতী নারী যেই ভাই যে কাঁধে সেই ভাই টিপে টিপে মজা ভাই পয়সা নিয়ে চলে যায় ভাবিয়া দেখো কথা মিটানো আরে আরে রুচিত কথার বড় বাধা দুষ্ট রাতে চলে বেদা চিনা মুড়ি পুরা বেদা তোমার লোকের মজা হয় ভাবিয়া দেখো কথা মিটানো আরে তাই তো 10 টাকা করে হ্যাঁ এই 200 হ্যাঁ তাই তো 500 তাই নাকি এতে কি আমি গো আরে এত বড় দানা বিউন পাবো না কেনা চোখ জানো না হ্যাঁ আরে ওই চকিদার কি মনে করে আমি সাদা সাদা দিব আমাকে দাও আমি সাদা সাদা দিব আমাকে দাও এই দশটা আমি নিচ্ছি থাকো গেলো ওখানে একটু পাতা খালে পাতা খাবে আর গিন্নি মনে হয় না যে বুঝি দেয় সারা করে দিতে হবে পায়খানা একটা পাতা ফ্যান দিলাম কত আছে 52,725 টাকা 52,725 টাকা দিয়ে দেবা দাও দাও ভাই এখন দেওয়া ভাই ওটা এটা হাটের দোনা বেশি টাকা ভাই 52,000 টাকা বেরিয়ে গেছে 52,000 টাকা দিব না 52,725 টাকা হচ্ছে পয়সা বাদতে 7 টাকা নেই ভাই দেন কোন এক খামলাত এই জ্ঞান দান করে যায় রে বাবুর হাত ভাই এটা কি বাবুর হাত জ্ঞান দান করে দিয়ে দেব এই বাচ্চু মনে করিস না জাতীয় লোক লাইন লোক নাকি ওরা আইনে লো সবাই বাপ দেয় নাকি মাঝে বাপ করি না জানি তুই কে ওই হাত মান আয় মায়ের বাপ মেরে জানি জানিস মায়ের বাপ থেকে জানি হয় তাই মরে খাস তুই জানি দেবা সাবা দাও দে জ্ঞান দান করে দে ভাই রাবির কথা জানি রাবির কথা আছে
বলি বড় মা তবে চেনা আমার প্রণাম বড় মা। বন্ধুবালা, এই যে আমি সাউ কই করে এনেছি। তুমি ছাগল আমার হস্তে দাও আর তোমার ছোট মাকে আমার নিকট পাঠিয়ে দাও দুবালা। বেশ। তোমার সামনে প্রণাম দিদি। আশীর্বাদ করি খুলো না ছিল সিদ্ধ বলি বোন খুলো না, আমি তোমার জন্য শত ছাগল ক্রয় করে নিয়ে এসেছি বোন। ও বহিন ছাগল ওরে ছাগল লোহরে ঘুমিয়া দিনের ভাগে দিও রে আনিয়া। এ যে প্রথমে দিলাম ছাগল নামে ভোকা কালী বলি।
তুমি ছাগলগুলোকে ভালোভাবে দেখাশোনা করবে আর এদিকে খেয়াল রাখবে। যদি একটি ছাগল আমাদের শিকারে খায় তাহলে আমাদের সংসারে কত অনেক ক্ষতি হবে খুলো না। তুমি এই ছাগল লয়ে বনে যাও আর বন থেকে ফেরার সময় এক বোঝা করে কাষ্ট নিয়ে আসবে। দিদি বলি মা মহামায়া, দেখো মোরে কত ছায়া মা, আমি তোমার নাম লয়ে সব ছাগল হতে নিচ্ছি মা, তুমি আমার সহায় থেকো মা। ও বিধি
হ্যাঁ আমি কে আছি, কে খুলো না, এটি খুলো না, তোমার এই উদ্দেশ্য কেন, আর কি বা হয়েছে তোমার? বলে শর্মা তুমি আমার জননীকে গিয়ে বলবে যে তার মেয়ে খুলো না, ওই মনে মনে সাহস রাখতে শর্মা। সেটি কথা শুনে আরে খুলো না, আমি এসব কথা আমার সৈনিক কিভাবে বলবো? বলি শর্মা তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার জননীকে গিয়ে এই কথা বলবে শর্মা। বেশ, আমি এখনই তাই যাচ্ছি। বলি, সই, সই, তুমি কি আছো, সই? আসলে আমি গিয়ে আছি। আসলে এতদিন পর আমার কথা কিভাবে মনে পড়লো? আপনি মনে করে মনে পড়বে, সই। আমি টাকা দুঃখে এসেছি, সই, তোমার কাছে। তুমি গিয়ে আর কি দুঃখ হবে? তুমি গিয়ে বসে আজভোগ খাচ্ছ, আর তোমার মেয়ে ফুলানা কি হয়েছে তা কি তুমি জানো, সই? না তো সই, আমার বলে নহনা করো না, তোমরা কি গৃহে আছো ভগ্নী? হ্যাঁ দাদা, আমি গৃহে আছি দাদা। বলি দাদা, তবর জন্য আমার প্রণাম দাদা। আশীর্বাদ করি ও দীর্ঘজীবী হও। আসন গ্রহণ করুন দাদা। লহনা শুধু তোমাকে একা দেখছি ভগ্নী, আমার ছোট ভগ্নীকে দেখছি না কেন? বলি দাদা, সে কোথায় যায় কোথায় থাকে আমি তার খবর রাখি না দাদা। সে কি কথা লহনা, তোমরা দুই ভগ্নী একই গৃহে বসবাস করো, একই ছাদের তলায় থাকো, আর তোমার ছোট্ট ভগ্নী কোথায় যায় কোথায় থাকে তার খবর তুমি রাখো না। বলো বলো আমার ছোট্ট ফুলনা কোথায় গিয়েছে? বলি দাদা, শুনুন না, আমার কথায় অবাধ্য। সে কোথায় যায় কোথায় থাকে আমি তার খবর রাখি না দাদা। আর তার খবর আমি রাখি না, জানি না, জানলেও বলবো না দাদা। লহনা, আমি আসার পর তোমার একই কথাই বারবার শুনছি। আমার ছোট্ট ভগ্নী ফুলনা কোথায় গিয়েছে তুমি জানো না? আমি সব কিছুই জেনে এখানে এসেছি রাক্ষসী। বলো বলো তুমি কার আদেশে আমার ছোট্ট ভগ্নীকে ওই বনে বনে ছাগল করেছো? বলি দাদা, লোহনা যা করে সে নিজ আদেশেই করে দাদা, কারো আদেশ লোহনার প্রয়োজন হয় না। জব্দ হও রাক্ষসী। বলি দাদা, আপনিও শব্দ হন দাদা। কেননা এই বাড়িতে তোমার যতটুকু অধিকার রয়েছে, তোমার ছোট্ট ভগ্নী ফুলনার ততটুকু অধিকার রয়েছে। ওই অধিকার থেকে বঞ্চিত করে তাকে বনের পথে ছাগলে পাঠিয়েছ। ধনপতি গৌর শহরে যাওয়ার সময় সব দায়িত্ব তোমাকে দিয়ে গেছে বলে এই নয় তুমি যা ইচ্ছে তাই করবে, আর আমরা সব নিবরে সহ্য করে যাব। আর যদি ধনপতি থাকতো আপনকে ওই রাত্রি এত করে তুই চুপটামি করে ছিঁড়ে ফেলতো। বলি দাদা, এখন আমি ভালোভাবে বলছি দাদা, আমার বাড়িতে এসে আমার সামনে চোখ রাখিয়ে কথা বলবেন না দাদা। আমি প্রথমবারের মতো আপনাকে নিষেধ করে দিলাম দাদা। তুমি ঠিকই বলেছ ভগ্নী, কেননা এটা হচ্ছে তোমাদের বাড়ি, কিন্তু এই বাড়িতে তোমার যতটুকু অধিকার রয়েছে তোমার ছোট ভগ্নী ততটুকু অধিকার রয়েছে। তুমি তুমি পারো, তুমি যা ইচ্ছে তাই করবে, আর আমরা মুখ বুঝে সব সহ্য করবো। আর যদি ধনপতি থাকতো বোনকে এত করে উনি রাক্ষসী তোর ওই ঘর হইতে আমি ছিন্ন ছিন্ন আলাদা করে দিতাম। চুপ করো দাদা, আর একটা কথা বলবে না দাদা।
পারছি না কেন না ধরপতি নেই না বলবে তাহলে হলি রাক্ষসী তুই এতক্ষণে দেখতে পাচ্ছিস আমি কি করতাম আমি কিছুই করতে পারছি না ওই যে আমি আমার দাদার কোনটা শুনতে পাচ্ছি কি দাদা তুমি কোথায় দাদা দাদা ওই যে
বাতিল করেছিস। আমি মনে করেছিলাম এই ধরনের ধনী বিদ্যায় বিদ্যার্থী বহু দেশ বিদেশ করেছে বাবা। তাই তাই আজ দরবার হইতে একটি সন্তানের জন্য এই ধনপতিকে অপমান করে হয়েছিল। বলি দাদা, আপনারা মায়ের জন্য আমার কিছুই করতে পারবেন না দাদা। আমি খুলনাটা যেরকম করেছি, ইচ্ছা করে তোমাকে সেরকম সাজা দিতে পারি দাদা। আপনি আর বেশি কথা না বাড়িয়ে এই মুহূর্তে আমার গৃহ ত্যাগ করুন দাদা। আমি সব ওরে, আমি মনে করেছিলাম ধরে ধরে বিদ্যায় বিদ্যার্থী বহু দেশ বিদেশ করেছে, তাই আমার ছোট্ট ভগ্নিকে তার হাতে ধন সমর্পণ করেছিলাম। ঈশ্বর চাইলে হয়তো তার গর্ভে একটি সন্তান আসতে পারে, আর একটি সন্তান আসলেই সেই দিন ওই অপমানের কথা ধনবতী ভুলে গিয়ে আনন্দে বুক ভরে উঠবে। সেই আনন্দের সুখের দিলে ওরে আকস্মি তুই দুঃখের অনরে জ্বালিয়েছিস। তাই তুমি এই দুঃখের সাগরে আর থাকতে পারবে না ভগ্নি। তুমি তুমি আমার সঙ্গে আমার বিয়ে চলো ভগ্নি। আমি তোমার সন্তান কিছু ভাবে না আমার দাদা। কেননা গৃহে আমার প্রতিষ্ঠ দেব, আর আমি কারা কাজ চাইব না দাদা। তুমি ঠিকই বলেছ ভগ্নি, কেননা থাকতো যদি তোমার কনিষ্ঠ ধারণ তার আজকাই তুমি যাইতো না। আর আর ওই রাক্ষসী রাখায় গেলে হয়তো তোমার আরো প্রথম কলঙ্ক এর ওটাতে রয়ে যাবে। তুমি ঠিকই বলেছ, তবে আমি আমার জননীকে গিয়ে গিয়ে বলবো ভগ্নি দাদা। তুমি আমার জননীকে গিয়ে বলতে পারবে, তার মেয়ে খুলনা অনেক সুখে আছে দাদা। তার মেয়ে খুলনা অনেক সুখে আছে দাদা। সুখী আছে এই বলে আমি নিজ চোখে যা দেখে যাচ্ছি সব আমার জননীকে কি আমি মিথ্যে কথা কিভাবে বলবো? দাদা, তুমি যদি জননীকে গিয়ে আমার সব কথা বলো, তাহলে সেটা সহ্য করতে পারবে না দাদা। তুমি আমার মাঠে গিয়ে বলবে তার মেয়ে খুলনা, তার মেয়ে খুলনা অনেক সুখে আছে দাদা। তুমি ঠিকই বলেছ ভগ্নি, কেননা এই দুঃখের কথা হয়তো আমাদের জননী শুনলে অকালে হয়তো আমাদের জননীকে আমরা পাবো। হ্যাঁ দাদা, তাই আমি চলে যাচ্ছি। এ রাক্ষসী, আমার কথা তুমি ভালো করে মন দিয়ে শোনো, এখনো সময় আছে। তুমি সৎ পথে সেই সৎ মানুষের সঙ্গ ধরো, তা না হলে আমি যদি আবার কোনোদিন এই কোনো কর্ম দেখতে পাই, তাহলে সেদিন এসেই তুমি আমার মনে মনে পরিচয় থাকবে না। আমি চলে যাচ্ছি। বলি খুলনা, দাদা এসেছে আমাদের গৃহে, আর আমাকে দাদার কাছে ছোট করার জন্য বেশ লম্বা লম্বা বানিয়ে সাজিয়ে গুছিয়ে কি সুন্দর কথা বললি, তাই না? তো দাদা আমায় কি করতে পেরেছে বলতো? আমি আবার কোথায় লম্বা লম্বা কথা বললাম দিদি? ওইসব কথা থাক, ওই শাড়িখানা আমাকে দিয়ে দিত। না দিদি, আমি এই শাড়িখানা কেননা এই শাড়িখানা আমার দাদা আমাকে দিয়েছে দিদি। বললি তোর দাদা তোকে দিয়েছে, আর তোর দাদা আমাকে হইতে জানিস না তুই? তোর দাদা আমারও দাদা রে। ওই শাড়িখানা আমাকে দিয়ে দে, শাড়িখানা এক্ষুনি আমাকে দিয়ে দে। আমি এই শাড়ি
বলতো। বলি দিদি কি আমার যে বড় ক্ষুধা লেগেছে দিদি, তাই তাই তুমি আমাকে কিছু খেতে দাও দিদি। বেশ, যদি খাবি ভাত, ঘরের পিছন থেকে কেটে নিয়ে আয় ক্ষুদিমানের পাত। বলি দিদি কি আমার প্রভুর গৃহে কি সুবর্ণের থালার অভাব রয়েছে? তুমি সেখান থেকে আমাকে একখানা সুবর্ণের থালা দাও দিদি। না, তোর কথা তো অমূল্য নয়। আমার প্রভুর কি অনেক স্বর্ণের থালা আছে, তবে তোর মতো আমরা তো বনে বনে ছাগল চড়াই না। আর যারা বনে বনে ছাগল চড়ায় তারা ক্ষুদিমানের পাতায় ভাত খায়। যদি খাবি ভাত, ঘরের পিছন থেকে কেটে নিয়ে আয় ক্ষুদিমানের পাত। তুমি ঠিকই বলেছ দিদি। আমি তো এই মনে মনে ছাগল চড়াচ্ছি, আর আমি কিভাবে এই সুবর্ণের থালায় ভাত খাবো দিদি? হ্যাঁ, আমি যা বলি যা করি সম্পূর্ণ কিছু বুঝে শুনে ঠিক কাজই করি। তাই এই মুহূর্তে ক্ষুদিমানের পাত নেয়। দিদি আমি তাই করছি দিদি। কোথায় তোমরা? যাচ্ছ বাবা। বলি বলো না, আবার আমাকে কিসে লেগেছে বলো না। আর কিন্তু রাখবো, ফুলনার ভীষণ খিদে পেয়েছে। সে আমার কাছে বলেছে তুমি এক্ষুনি গিয়ে অন্ধশালায় দেখো ফুলনার খাওয়ার মতো কোনো অন্ন আছে কিনা। আছে বলবা, কিছু পুরাধরা অন্য আছে। বেশ, তুমি ওই অন্ন পুরাধরা অন্নই ফুলনাকে খেতে দিবে। বেশ